দিন পরে মানে পরশু দিন থেকে আসবে ক্লাসে। ওর নাকি হচ্ছে বই হচ্ছে ব্যাগে। সব খাতা টাতা বস্তায়। বস্তায় হলো খাতা, ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার ক্লাস করতে কি সমস্যা? মানে একটা বাসা শিফট করছে তো এই কারণেই সমস্যা। একটা খাতা বের করে কি ক্লাস করা যায় না, নাকি একটা খাতা কিনে আয় না ক্লাস করা যায় না? আমি বুঝলাম না, এরকম তো হইলে হবে না। দেখো নেমাটোডা মানে হচ্ছে কি, নেমাটোডা হচ্ছে গোল কৃমি। কি গোল কৃমি? তাহলে আমরা কালকে পড়ছিলাম হচ্ছে ফিতা কৃমি, তাই না? আজকে পড়বো হচ্ছে আমরা গোল কৃমি। দেখো এই অধ্যায়ের পড়া জমায় রাখো না, মানে কোনো অধ্যায়ের পড়া জমা রাখবা না, কিন্তু এই অধ্যায়ের পড়াটা আরো জমা রাখবা না, কারণ এইটার মধ্যে ঝামেলা আছে। এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মুখস্থ করতে ঝামেলা অনেক। উদাহরণ বৈশিষ্ট্য, নাম টাম, অনেক কঠিন কঠিন নাম। এগুলো প্রথম প্রথম পড়তে আমার খুব বিরক্ত লাগছে। আমি তো প্রথম এক বছরে এই অধ্যায় ধরেই নেই। প্রথম যে অর্ধবার্ষিক দিছি, অর্ধবার্ষিক আমি এই অধ্যায় একবার পড়ছিলাম মনে হয়, মেজাজ খারাপ হইতো পড়তে। পরে টেস্টের আগে যাই পড়ছিলাম ভালো মতো, আর অ্যাডমিশনের সময় যাই পড়ছিলাম। অ্যাডমিশনের যখন আমি কোচিং টোচিং করা শুরু করছিলাম, তার হ্যাঁ তখনই হচ্ছে আমি প্রথম ভালো মতো এই অধ্যায়টা পড়ছিলাম, বুঝে টুইটা বুঝা। কারণ কলেজে তো বুঝায় না, কলেজে তো ভুগি যুগি পড়ায় এসে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে 20 মিনিট গল্প করে, এই ওই ঘটনা, ওইভাবে বোঝা যায় না পড়া। আমাদের ওই যে একটা ম্যাডাম ছিল আরসিবিসি তে, নাম কি জানি ভুলে গেছি ওটার, একটু বুড়ি কইরা, বায়োলজি ক্লাস নিত। এই আইসা যে কি পড়াইতো আমি বাঁধন জীবন, মিস। না বাঁধন তো বুড়ি না, বাঁধন ম্যাডাম। বাঁধন মিস তো বুড়ি না। বাঁধন ম্যাডাম তো বাঁধন ম্যাডাম আমার অনেক পছন্দ করতো। বাঁধন ম্যাডাম। হ্যাঁ, বাঁধন মিস বলছে আপনি নাকি ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলেন। ফাঁকিবাজ তো ছিলাম, কিন্তু হচ্ছে লাস্টের হ্যাঁ, দিকে, এটা বাঁধন মিস বলছে আমাদেরকে। তারপর হচ্ছে প্রথম দিকে ফাঁকিবাজি ছিলাম। বলে কি, এই জুবাইর কেমনে মেডিকেলে চান্স পাইলো। প্রথম দিকে ফাঁকিবাজি ছিলাম, পরে হচ্ছে যখন অ্যাডমিশনের শুরু করছি তখন ভালো মতোই পড়াশোনা করছিলাম। পরে বাঁধন মিসের সাথে আমার দেখা করছিলাম, যে ম্যাডামের সাথে। এমনি ম্যাডাম ভালো পড়ায়, কিন্তু ক্লাসে অত ভালো পড়ায় না। এমনি প্রাইভেটে নাকি ভালো পড়ায় শুনছি, ক্লাসে অত ডিটেলসে পড়াইতে পারে না। আর একটা ম্যাডাম ছিল বুড়ি কইরা, ওইটারও চিনি না ঠিক মতো। উনি যে কি পড়াইতো, রুই মাছের একদিনে এক ক্লাসে শেষ রুই মাছ। তো দেখো নেমাটোডার মধ্যে আমরা কি কি পড়বো, যে নেমাটোডা কাকে বলে, গোল কৃমি বা সুতা কৃমি। এখন প্রথমত হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, যে আমাদের যে প্রথম পাঁচটা পাঁচটা বৈশিষ্ট্য আছে, যে এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের সবসময় লাগবে। প্রথম হচ্ছে এদের সংগঠন ক্রমমাত্রা, ঠিক আছে? এদের সংগঠন ক্রমমাত্রা কি, যে অঙ্গতন্ত্র। কি অঙ্গতন্ত্র না, হ্যাঁ অঙ্গতন্ত্র, ঠিক আছে অঙ্গতন্ত্র। তাহলে প্রথম অঙ্গতন্ত্র মাত্রার যে গঠনটা দেখা যায়, হ্যাঁ, এটা হচ্ছে দেখা যায় কোথায়? নেমাটোডাতে। নেমাটোডাতে হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা গঠন দেখা যায়। 2 নাম্বার হচ্ছে যে এদের মধ্যে যে সিলমটা আছে, এই সিলমটা কি? এই সিলমটা হচ্ছে কি বলছিলাম বলো তো? সুডোসিলোমেট। কি সুডোসিলোমেট? এদের সিলমটা কি? সুডোসিলোমেট, অর্থাৎ যাদের মধ্যে অপকৃত অপকৃত সিলম পাওয়া যায়, অর্থাৎ দেখে মনে হয় যে নাই, কিন্তু আসলে আছে, বা আছে দেখে মনে হয় যে নাই, এরকম। তো এটা হলো সুডোসিলোমেট, সিউডো। তো এটা হলো অপকৃত সিলম বলা হয়। 3 নাম্বার হচ্ছে যে এদের দেহটা কি, ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এরা কি দ্বিস্তরী নাকি ত্রিস্তরী? এরা হচ্ছে ত্রিস্তরী, অর্থাৎ তিনটা স্তর থাকে। কয়টা স্তর থাকে? তিনটা স্তর, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম এবং মেসোডার্ম। তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্য পাইলাম। 4 নম্বর বৈশিষ্ট্য কি, যে এদের মধ্যে প্রতিসাম্যতা কি দেখা যায়? এদের মধ্যে কি প্রতিসাম্য দেখা যায়? দ্বিপার্শ্বীয়। বেশিরভাগ পর্বে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়, মনে রাখবা। বেশিরভাগ প্রতিসাম্যতা হচ্ছে দ্বিপার্শ্বীয়। তো এই যে আমরা 4টা বৈশিষ্ট্য পাইলাম, আর কি বৈশিষ্ট্য থাকতে পারে বলো তো? যেমন আর কি বলা যায় এই 4টা বৈশিষ্ট্যের বাইরে? আহ যেহেতু এরা কৃমি, সো এখানে আর কোন বৈশিষ্ট্য আসবে না। হ্যাঁ, নর্মালি হচ্ছে আমাদের প্রথম পার্টটুকু থেকে 4টা বৈশিষ্ট্য পাইলাম। এরপরে তুমি হচ্ছে কি করবা, এদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে।
এই পর্বে এই এই বৈশিষ্ট্যগুলো পাঁচটা বা চারটা মুখস্থ করবা। সেটা কি? যে প্রথমত এদের দেহটা কেমন, ইলাস্টিন দ্বারা নির্মিত এবং অকোষীয় কিউটিকল দ্বারা আবৃত থাকে। ঠিক আছে? ইলাস্টিন বলতে কি বোঝায় বলো তো? দেহটা হচ্ছে, 5 নম্বর বৈশিষ্ট্য কি বলবা? দেহটা ইলাস্টিন দ্বারা নির্মিত থাকে। ইলাস্টিন বলতে একটা প্রোটিন, ইলাস্টিন কিন্তু একটা প্রোটিন, ঠিক আছে? ইলাস্টিন নির্মিত, ইলাস্টিন হচ্ছে একটা প্রোটিন। অথবা কিউটিকল থাকে, কিউটিকলটা থাকে অকোষীয়। হ্যাঁ, কিউটিকলটা দেহের মধ্যে আবরণ সৃষ্টি করে এবং এই জন্য কিউটিকলের কারণে দেহটা নরম হয়, নমনীয় হয়। বুঝতে পারছো? আচ্ছা। এবং এদের দেহটা, আমরা যে নল দেখছি না, যেমন নল দেখতে যেমন, বা পাইপ দেখতে যেমন, পাইপের মতো। তো এই জন্য এদের দেহটাকে বলা হয় হচ্ছে নলের ভেতর নল। নলের ভেতর একটা পাইপের মধ্যে আর একটা ছোট পাইপ ঢুকাই দিলে যেমন দেখা যায়, এদেরটা হচ্ছে এরকম যে এক নলের ভেতর নলের মতো একটা গঠন দেখা যায়। হ্যাঁ, গঠনের মতো। তারপর আরেকটা বৈশিষ্ট্য কি? যে এদের মধ্যে শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র থাকে না। যেহেতু এরা কৃমি, কৃমির মধ্যে আমরা যখন প্লাটিহেলমিনথেস পড়ছিলাম তো সেখানেও কিন্তু দেখছিলাম যে এদের মধ্যে রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র নাই। এখানেও কিন্তু রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র নাই। ঠিক আছে? ও শ্বসনতন্ত্র নাই। ঠিক আছে? এবং এদের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের যৌন দ্বিরূপতা দেখা দেয়। যৌন দ্বিরূপতা অর্থাৎ যৌন জননের দুইটা রূপ দেখা দেয়। ঠিক আছে? ভাইয়া, হুম। তুমি কি করতেছো? ক্লাস নিচ্ছি। ক্লাস? ক্লাস? হুম। হুম। ভাইয়া দেখো, একটা প্রজাপতির ছবি। হ্যাঁ, এরা প্রতিচ্ছবি। আমি যাই, আমার বই পড়ো। আর যৌন নিরাপত্তা আর একটা জিনিস মনে রাখবা, যে এটা বলতে হচ্ছে কি বুঝায়। ধরো স্ত্রী এবং পুরুষ সদস্য যারা আছে, এদের বাহ্যিক গঠন দেখলে বোঝা যাবে বা শারীরিক গঠন দেখলে বোঝা যাবে যে এটা স্ত্রী বা পুরুষ, এরকম একটা জিনিস। এটা হলো যৌন দ্বিরূপতা। ঠিক আছে? এটা আর একটা জিনিস, যে এদের মধ্যে দেখলে বোঝা যাবে যে এই কৃমিটা হচ্ছে পুরুষ, এই কৃমিটা হচ্ছে আহ, স্ত্রী। সো এটা একটা জিনিস, এদের যৌনাঙ্গের বিভিন্নতা দেখা দেয়। তো আমরা হচ্ছে আহ এটা মনে রাখবো। তো এখানে কিছু তোমার কৃমির নাম মনে রাখবা, যেমন চোখ কৃমি, গোল কৃমি, হ্যাঁ, ফাইলেরিয়া কৃমি। এইসব যে কৃমিগুলো আছে এদের বৈজ্ঞানিক নামগুলো মনে রাখবা। যেমন চোখ কৃমির বৈজ্ঞানিক নাম কি বলো তো? লোয়া লোয়া। লোয়া লোয়া হচ্ছে চোখ কৃমির বৈজ্ঞানিক নাম। তারপর গোল কৃমি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। ঠিক আছে? তারপর তোমার ফাইলেরিয়া কৃমি। হ্যাঁ, এই ফাইলেরিয়া কৃমির হচ্ছে বৈজ্ঞানিক নামটা কি একটু মনে রাখবা এটা। হ্যাঁ, কালকে আমরা কিন্তু অনেকগুলো পড়ছিলাম যে গোল কৃমি কোনগুলো, চোখ কৃমি কোনগুলো। আজকে একটা জানবা, সেটা হচ্ছে ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমিটা আমাদের কেন জানতে হবে? যে মানুষের যে গোদরোগ হয়, হ্যাঁ, এ মানুষের গোদরোগের কারণ হচ্ছে এই ফাইলেরিয়া কৃমি। মানুষের গোদরোগ সৃষ্টির কারণ হচ্ছে ফাইলেরিয়া কৃমি। এটার তোমার আহ, যে ইয়াটার নাম, বৈজ্ঞানিক নামটা কি? উচিরিয়া ব্যানক্রফটি। ঠিক আছে? WUCHERIA, ইউচেরেরিয়া ব্যানক্রফটি, ইউচেরিরিয়া ব্যানক্রফটি। ঠিক আছে? তো এটা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো যে যে এই পর্বে যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন এটাকে আমরা একটা ছন্দে মনে রাখতে পারি, যেমন নেইমারের, লেখো দেখি, নেইমারের সংশয় কেটে, সংশয় কেটে অতঃপর
ডি পাও সিওল গেল। এইসব কি নেইমার রে নিয়া? হ্যাঁ, নেইমারের নিয়ে এইটাই। এটা দিয়ে মনে রাখতে হবে। তুমি যেহেতু ব্রাজিল ফ্যান, এটা দিয়ে মনে রাখবা, সমস্যা কি। নেইমারের সংশয় কেটে অতঃপর দি পাও সিওল গেল। নেইমার মানে হচ্ছে নেমাটোডা। ঠিক আছে। আচ্ছা, তারপর সংশয় বলতে এদের মধ্যে কি নাই? রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র নাই। ঠিক আছে। অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র এবং সতে হচ্ছে শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্র নেই। কেটেতে হচ্ছে কি থাকবে? কিউটিকল থাকবে। কি থাকবে? কিউটিকল। টতে হচ্ছে কি? টতে কি বলতে পারি বলো তো? আমরা ওই যে বলছি না, নলের মতো নল বা নলের ভিতর নল একটা গঠন দেখা যায়। এই যে নলের ভিতর নলের গঠনটা, এটা টতে হচ্ছে আমরা বলবো কি? টিউব উইথিন এ টিউব। টিউব উইথিন এ টিউব মানে নলের ভিতর নল। টিউব উইথিন এ টিউব মানে নলের ভিতর নল। ঠিক আছে। আর টতে এটা বললাম। অতঃপরতে কি বলতে পারি? এরা হচ্ছে অন্তঃপরজীবী। অন্তঃপরজীবী বলতে কি বোঝায়? এরা কিন্তু মানুষের বা প্রাণীর কি থাকে? ভেতরে থাকে, বাইরে থাকে না। গোল কৃমি, চোখ কৃমি, এগুলো কিন্তু বাইরে থাকে না, ভেতরের দিকে থাকে প্রাণীদের। হ্যাঁ, ভেতরে থাকে। আচ্ছা, তাহলে এটা অন্তঃপরজীবী। তারপরে দীপাও মানে কি? হ্যাঁ দীপাও মানে বুঝি না, একটু একটু আবার বলেন তো। তো পরেরটা। অতঃপর হচ্ছে অন্তঃপরজীবী। অন্ত মানে হচ্ছে প্রাণীদের দেহের ভেতরে অবস্থান করবে। ঠিক আছে, এই জন্য বলা হয় অন্তঃপরজীবী। অন্তঃপরজীবী। হ্যাঁ। দ্বিপাও মানে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা দেয়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর সিউল মানে হচ্ছে সুডোসিলোমেট। সুডোসিলোমেট। তাহলে দেখো, নেইমার হচ্ছে নেমাটোডা। সংশয়তে হচ্ছে রক্ত সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র নাই। আহ কতে হচ্ছে কিউটিকল আছে, দেহের মধ্যে কিউটিকল আছে। টতে হচ্ছে টিউব উইথিন এ টিউব। অন্ততে হচ্ছে অন্তঃপরজীবী। অতঃপর দ্বিপাওতে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং সিউলতে হচ্ছে সুডোসিলোমেট। এটার উচ্চারণটা মনে রাখবা। ইউচেরেরিয়া ব্যানক্রফটি। ইউচেরেরিয়া ব্যানক্রফটি। ঠিক আছে। আচ্ছা, এবার আসো মলাস্কাতে। মলাস্কা থেকে আমরা কি কি বৈশিষ্ট্যগুলো পরীক্ষা খাতায় লিখবো? মলাস্কাকে বলা হয় কম্বজ প্রাণী। কি বলা হয়? কম্বজ প্রাণী। কম্বজ প্রাণী বলতে বোঝায় মাংসল। এরা একটু মাংসল টাইপের, তাই না? যেমন অক্টোপাস, শামুক, ঝিনুক, এদের মধ্যে কিন্তু যে জিনিসটা পাওয়া যায় এটা কিন্তু একটু মাংসল টাইপের, তাই না? একটু নরম টাইপের। তো মনে রাখবা, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা এবং দুই নাম্বারটা হচ্ছে মলাস্কা। এই জন্য মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। দ্বিতীয় বৃহত্তম পর্ব। এবং এদের দেহটা যেহেতু নরম থাকে, মাংসল থাকে, এই জন্য এদের কম্বজ প্রাণী বলা হয়। তো আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে আমরা কি লিখব? এদের সংগঠন ক্রমমাত্রা। এরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার কি দেখা যায়? অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন ক্রমমাত্রা দেখা যায়। এটা একটা বৈশিষ্ট্য পাইলা। কারণ আমরা জানি নেমাটোডা থেকে শুরু করে সবগুলোই হচ্ছে অঙ্গতন্ত্র। দুই নম্বর বৈশিষ্ট্য লিখবা, এরা এরা কি? ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক? এরা হচ্ছে ত্রিস্তরী। আমরা জানি প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে বাকি সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী। অর্থাৎ এদের মধ্যে কি থাকবে? অ্যাক্টোডাম থাকবে, অ্যান্ডোডাম থাকবে এবং মাঝে থাকবে মেসোডাম। তিন নাম্বার হচ্ছে এদের সিলোম। আমরা জানি সিলোমের মধ্যে ইউসিলোমেট। এরা হচ্ছে ইউসিলোমেট, অর্থাৎ প্রকৃত সিলোম পাওয়া যায়। কি পাওয়া যায়? প্রকৃত সিলোম পাওয়া যায়। প্রকৃত সিলোম। আমরা জানি মলাস্কা থেকে শুরু করে বাকি সবাই হচ্ছে ইউসিলোমেট, প্রকৃত সিলোম। তারপর তুমি দিবা হচ্ছে ক্লিভেজের কথা। এদের মধ্যে কি ক্লিভেজ দেখা যায়?
আমরা জানি ক্লিভেজ কি, ক্লিভেজ আমরা জানি, তাহলে বলো তো এখানে কি ক্লিভেজ দেখা যায়, এ বলতে পারবা? মলাস্কাতে কোন ক্লিভেজ দেখা যায়? অ্যানিলিডা এবং মলাস্কাতে একটা কমন ক্লিভেজ দেখা যায়, তার নাম সর্পিল ক্লিভেজ। ভুলে গেছো নাকি এগুলা? হ্যাঁ, মলাস্কা অ্যানিলিডাতে কি দেখা যায়? সর্পিল ক্লিভেজ দেখা যায়। তারপর তুমি ক্লিভেজটা পাইলা, অঙ্গতন্ত্র মাত্রা গঠন পাইলা, ত্রিস্তরী প্রাণী পাইলা, সিলোম পাইলা, বাকি আছে প্রতিসাম্যতা। এদের মধ্যে কি দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আমরা বলছি, বেশিরভাগের মধ্যে কি দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা দেয়। এই যে পাঁচটা পয়েন্ট, এই পাঁচটা পয়েন্ট তোমাকে প্রথমে লিখতে হবে। তাহলে তুমি কি করতে পারবা? সাজায় লিখতে পারবা। স্যার দেখে বুঝবে যে তুমি হচ্ছে ভালো মতো পড়ছো অধ্যায়টা। শুধুমাত্র মানে উল্টাপাল্টা বৈশিষ্ট্য দিলে হবে না কিন্তু, সিরিয়ালে দিতে হবে বৈশিষ্ট্যগুলো। তো আমাদের এরকম ভাবে আমরা প্রথম টপিক গুলো ভালো মতো পড়বো, তাইলে কিন্তু এগুলো লেখা সহজ, মুখস্থ করা লাগবে না। তখন তখন এমনি মনে আসবে যে এটা কি ত্রিস্তরী প্রাণী নাকি দ্বিস্তরী, এটা কি সংগঠন মাত্রাটা কি, অঙ্গতন্ত্র নাকি তোমার কোষীয় নাকি কোষ টিস্যু, নাকি এটা সিলোমটা কি অ্যাসিলোমেট নাকি সুডোসিলোমেট নাকি ইউসিলোমেট, এটা ক্লিভেজটা কি আছে না নাই, ক্লিভেজের মধ্যে কি এদের পড়বে না নাই। তারপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কি নাকি অন্য প্রতিসাম্য, অরীয় নাকি দ্বিঅরীয়, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, বারবার বারবার প্র্যাকটিস করবা। এবার 6 নাম্বার পয়েন্ট হচ্ছে কি লিখবা, এদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য লিখবা। যেমন এদের দেহটা কি দ্বারা আবৃত? এদের দেহটা হচ্ছে ম্যান্টল দ্বারা আবৃত। ম্যান্টল, ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে, ঠিক আছে? ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে, পাতলা আবরণ থাকে। এই অধ্যায়টা কঠিন, ঠিক আছে, কিন্তু কঠিনটা পড়তে হবে তো নাকি? ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে, কঠিন সহজ সব মিলাই পড়তে হবে বাবা। অণুজীব যখন পড়বা, উদ্ভিদ বিজ্ঞান যখন পড়বা, উদ্ভিদ বিজ্ঞান তো আরো খারাপ এটার চেয়ে। উদ্ভিদ বিজ্ঞানের তোমার 4 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার, 7 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার চ্যাপ্টার, তারপর 11 নাম্বার চ্যাপ্টার, এগুলো তো আরো খারাপ, ভয়াবহ খারাপ এবং কঠিন কঠিন জিনিস। এখন থেকে কঠিন জিনিস না শিখতে পারলে তুমি ইন্টার এবং এসএসসির মধ্যে পার্থক্যটা কি করবা? 7 নাম্বার দেখো, এদের মনে রাখবা, এদের দেহ গহ্বরটা, দেহ গহ্বর হিমোসিলে পরিণত হয়, হিমোসিলে পরিণত হয়, হিমোসিলে পরিণত হয়। আচ্ছা, হিমোসিলটা কি? হিমোসিলটা হচ্ছে হিম মানে রক্ত, হিম মানে কি? রক্ত। আর সিল মানে গহ্বর। তাহলে এদের দেহটা রক্তপূর্ণ থাকে, যেসব প্রাণীর দেহটা রক্তপূর্ণ গহ্বর থাকে তাদেরকে বলা হয় হিমোসিল। এদের মধ্যে সিলোমের বদলে হিমোসিল থাকে, এরকম হিমোসিল থাকে, ঠিক আছে? যাদের দেহে সিলোম থাকে, প্রকৃত সিলোম থাকে, সেই সব মানুষ, সেই সব প্রাণীর দেহে যদি তোমার রক্তপূর্ণ গহ্বর থাকে, এদেরকে বলা হয় হিমোসিল। রক্তপূর্ণ গহ্বর থাকে। এবং এই যে হিমোসিলের মধ্যে যেই তোমার রক্তকণিকা গুলো থাকে না, তাদেরকে বলা হয় হিমোলিম্ফ। কি বলা হয়? হিমোলিম্ফ, হিমোলিম্ফ। তাহলে মনে রাখবা, পতঙ্গ বা যে কোনো প্রাণীর রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলা হয়। তো রক্তকণিকা থাকবে এখানে, কি থাকবে? রক্তকণিকা থাকবে। রক্তকণিকা কি কি থাকবে বলো তো? রক্তকণিকা থাকবে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট। রক্তের মধ্যে থাকবে হিমোসায়ানিন, হিমোসায়ানিন
সায়ানিন ও অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট নামকরণ করা হয়েছে এদের রক্তের যে সাইজটা দেখতে অ্যামিবার মতো, অ্যামিবার মতো, এই জন্য অ্যামিবোসাইট। আর কি থাকবে? হিমোসায়ানিন থাকবে। এগুলো হচ্ছে রক্ত কণিকা, রক্ত কণিকা। যেহেতু এদের মধ্যে ম্যান্টল থাকে, এই ম্যান্টল দ্বারা অথবা ফুলকা অথবা ফুসফুস দ্বারা তারা কি করে? শোষণ সম্পন্ন করে, শোষণ সম্পন্ন করে এই ম্যান্টল দ্বারা অথবা ফুলকা দ্বারা অথবা ফুসফুস দ্বারা তারা শোষণটা সম্পন্ন করে। আর হিমোসায়ানিন আর একটা কি লিখতে এটা? অ্যামিবোসাইট, অ্যামিবোসাইট। ও আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে এদের মুখের মধ্যে, মুখগহ্বরের মধ্যে, মুখগহ্বরের মধ্যে তোমার থাকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে অন্য পর্বে থাকে না। সেটা হচ্ছে রেডুলা থাকে। কি থাকে? রেডুলা বা রেতিজিহ্বা, রেতিজিহ্বা। এইটা তুমি আহ মানে এইটা, এটা আসলে শুধুমাত্র এই পর্বের একটা বৈশিষ্ট্য, রেতিজিহ্বা। তুমি হচ্ছে গুগলে সার্চ দিলে দেখবা যে একটা মানে আঙ্গুলের মতো জিনিস দুইটা এরকম হচ্ছে বের হয়ে থাকে, শামুক ঝিনুক এদের। তো গুগলি, শামুক ঝিনুক এইসবের দেখা যায় এগুলো। তো এই রেতিজিহ্বাটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে। আচ্ছা, জীবন চক্রে একটা লার্ভা দশা দেখা দেয়। কি দেখা দেয়? লার্ভা দশা। মলাস্কার বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়বা আরো। হ্যাঁ, এখানে কি দেখা যায়? লার্ভা দশা। লার্ভা দশাটার নাম হচ্ছে ট্রকোফোর, ট্রকোফোর। এই ট্রকোফোর লার্ভা দশা দেখা দেয়। তো মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো তুমি একটা লাইন দিয়ে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলো, যেমন মামারা হিমুর মামারা ফুল, ফুল মোল্লা, ফুল মোল্লা। হিমুতে হচ্ছে এদের কি থাকবে? হিমোসিল থাকবে। মাতে হচ্ছে ম্যান্টল কি থাকবে? দেহের মধ্যে ম্যান্টল থাকবে। রাতে হচ্ছে থাকবে রেডুলা বা রেথিজিহ্বা। ফুলতে হচ্ছে এদের শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা বা ফুসফুস। আর মোল্লাতে হচ্ছে মলাস্কা। তাহলে মলাস্কা পর্বের এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। হিমোসিল থাকবে দেহ গহ্বর, ম্যান্টল নামক আবরণ থাকবে, রেথিজিও বা রেডুলা থাকবে মুখগহ্বরে। মলাস্কা পরের বৈশিষ্ট্য এটা মনে মনে রাখবা, ঠিক আছে। ভাইয়া, আর লার্ভা দশাটা কি? লার্ভা দশা যখন তোমার একটা মাছ ধরো, একটা মাছের কথা চিন্তা করো, যে একটা মাছ যখন হচ্ছে ডিম ছাড়ে, ডিম ছাড়ার পরে কি এদের লার্ভা হওয়া লাগে। এদের একটা ধাপ আছে, তোমার রুই মাছের পরের সময় বুঝবা যে লার্ভাটা কি। লার্ভা হচ্ছে তোমার একটা পূর্ণাঙ্গ প্রাণী হইতে প্রথমে লার্ভা দশাটা কি করতে হয়? অতিক্রম করতে হয়। অর্থাৎ একটা স্বতন্ত্র তোমার কিশোর রূপ, যেটা হচ্ছে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য অতিক্রম করা লাগে এই লার্ভা দশাটা। তো তুমি একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাবা, পূর্ণাঙ্গ প্রাণী হবা, এই লার্ভা দশাটা অতিক্রম করে তারপর আসতে হয়। বুঝতে পারছো? তো লার্ভা দশা হচ্ছে একটা ধাপ। আমরা যখন রূপান্তর পড়বো, আমাদের রূপান্তর দুই প্রকার। হ্যাঁ, আমাদের রূপান্তর দুই প্রকার আছে, একটা সম্পূর্ণ রূপান্তর, একটা অসম্পূর্ণ রূপান্তর। একটা প্রাণী যখন তোমার তোমার এ- একদম পূর্ণাঙ্গ প্রাণী হইতে যাবে, তখন তাকে চারটা ধাপ পূর্ণ করতে হয়। ঠিক আছে, চারটা ধাপ পূর্ণ করতে হয়। প্রথমে হচ্ছে তোমার ডিম হয়।
ডিম থেকে পরে যখন লার্ভা হয় কি হয়? লার্ভা। লার্ভা থেকে পরে পিউপা হয়, কি হয়? পিউপা। তারপর হয় হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। এই চারটা ধাপ পার করতে হয় একটা পূর্ণাঙ্গ হইতে গেলে। ঠিক আছে, এটা আমরা আরো ভালো মতো জানবো। এখন আসো হচ্ছে অ্যানিলিডা। হ্যাঁ, এগুলো ছন্দ মুখস্থ করে সব সময় মনে রাখা যাবে না, যতবার পড়বা ততবার তোমার জন্য ভালো। অ্যানিলিডা। অ্যানিলিডা। অ্যানিলিডা কে বাংলায় বলা হয় অঙ্গুরিমাল। কি? অঙ্গুরি অঙ্গুরিমাল। হ্যাঁ। অঙ্গুরিমাল কেন বলা হয় বলো তো? অঙ্গুরিমাল মানে হচ্ছে অ্যানিলিড, অর্থাৎ গ্রিক শব্দ থেকে আসছে এটা, বুঝছো? এটাকে বলা হয় লিটল রিং। কি বলা হয়? লিটল রিং। অর্থাৎ এদের দেহটা হচ্ছে নলাকার থাকে এবং ছোট আংটির মতো দেখা যায়। ছোট আংটি যেমন দেখতে, ওরকম ছোট আংটির মতো একটা মালা গঠন করলে যেমন হয় এরকম। যেমন কেঁচো, যোগ, এগুলো দেখছো না? তো এই যে কেঁচো যোগগুলো আছে, এগুলো দেখতে কেমন? একটু রিং এর মতো দেখায়, একটু নলাকার দেখায়। এই জন্য আংটি, ছোট আংটিকে আমরা বাংলা অঙ্গুরি বলি। ঠিক আছে, এই অঙ্গুরি থেকে আসছে। তো এই যে তোমার ভাইয়া এদের একটু প্রথম। কাইতে গেছিল, আবার একটু বলো। হ্যাঁ, অঙ্গুরি মালটা কি? অঙ্গুরি মালটা হচ্ছে লিটল রিং, অর্থাৎ এই পর্বের যারা প্রাণী আছে, কেঁচো, জোক, এগুলোর দেখতে কেমন লাগে? তোমার আংটি মতো লাগে না? ছোট আংটির মতো, চিকন সরু, নলাকারের মতো লাগে, নলের মতো লাগে। তো এই যে লিটল রিং, এটাকে আমরা বাংলা অঙ্গুরি বলি। ঠিক আছে, অঙ্গুরি বলি। দেহটা লাগে খণ্ডকিত, যে ওরা মনে হয়, দেখে মনে হয় যে ওরা খণ্ড খণ্ড আছে, তাই না? এরকম লাগে না আমাদের দেখলে? যেমন যোগ যারা দেখছো, কেঁচো যারা দেখছো, এর দেহটা এরকম খণ্ড খণ্ড দেখা যায়। তো এদের প্রথম বৈশিষ্ট্যগুলো আমরা কি পড়বো? এদের মধ্যে অঙ্গতন্ত্র মাত্রা গঠন দেখা যায়। কি দেখা যায়? অঙ্গতন্ত্র মাত্রার কি দেখা যায়? সংগঠন ক্রমমাত্রা, সংগঠন ক্রমমাত্রা। 2 নাম্বার বৈশিষ্ট্য দিবা, এরা কি দ্বিস্তরী নাকি ত্রিস্তরী? এরা হচ্ছে ত্রিস্তরী। এরা ত্রিস্তরী প্রাণী, এদের মধ্যে একটোডাম থাকে, অ্যান্টোডাম থাকে, মেসোডাম থাকে। শেষ। 3 নাম্বার হচ্ছে এদের প্রতিসাম্যতা। এদের প্রতিসাম্যতাটা কি হবে বলতো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। বেশিরভাগই হচ্ছে দ্বিপার্শ্বীয়, বেশিরভাগই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এদের সিলমটা কি? সিলমটা হচ্ছে সর্পিল, সরি, সিলম না, ক্লিভেজ। ক্লিভেজটা হচ্ছে সর্পিল ক্লিভেজ। অ্যানিলিডা এবং মলাস্কাতে কি দেখা যায়? সর্পিল ক্লিভেজ দেখা যায়। অ্যানিলিডা এবং মলাস্কাতে সর্পিল ক্লিভেজ দেখা যায়। 5 নাম্বার বৈশিষ্ট্য দিবা হচ্ছে কি? এদের সিলম। এদের সিলমটা হচ্ছে ইউসিলোমেট, অর্থাৎ প্রকৃত সিলম দেখা যায়। ইউসিলোমেট মানে প্রকৃত সিলম থাকে। এই 5টা বৈশিষ্ট্য দেওয়া শেষ তোমার। তারপর দিবা কি, এদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আসছিল, সেটা হচ্ছে এরা সমখণ্ডকায়ন। এরা কি? সমখণ্ডকায়ন। কেঁচো এবং যোগগুলো হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট। এদেরকে সমান খণ্ডে বিভক্ত করা যায়, এই জন্য এরা সমখণ্ডকায়ন বিশিষ্ট। প্রথম 5টা পয়েন্ট কিন্তু একদম তোমাকে প্রথম ওই টপিক টুকু থেকে দিতে হবে। হ্যাঁ, আমরা প্রথমে যে টপিক গুলো পড়ছি সেখান থেকে দেওয়া লাগে 5-6টা পয়েন্ট। তারপর তুমি অন্য কিছু লিখবা। এখন এদের দেহ সম্পর্কে কথা বলবা, যে এদের চলন কেমন, এদের দেহটা কেমন। তো এদের দেহটা হচ্ছে লম্বা থাকে, গোলাকার, নলাকার থাকে। এটা তোমরা লিখতে পারবা। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? কি লিখবা? যে এদের চলন অঙ্গটা, চলন অঙ্গটা কি থাকে বলো তো? চলন অঙ্গটা হচ্ছে কাইটিনময় সিটি। কাইটিন। কাইটিন হচ্ছে একটা ভাই এক প্রোটিন। নাম্বার কি ছিল শুনি? 1 নাম্বারটা ওই যে দেহটা নলাকার থাকে, লম্বা থাকে, এরকম এগুলা দিবা, বানায় লিখবো 1 নাম্বারটা ওইটা। হ্যাঁ, কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। পেশল প্যারাপোডিয়া, এটা হচ্ছে তোমার চলন অঙ্গ। কাইটিন হচ্ছে একটা প্রোটিন, এই প্রোটিন দ্বারা তৈরি হয় সিটিটা। ভাইয়া এটা কি অঙ্গুরি মালেরই বৈশিষ্ট্য? হ্যাঁ, অ্যানিলেটার বৈশিষ্ট্য। আচ্ছা। রেচন অঙ্গ কি থাকে বলো তো? রেচন অঙ্গটা
আমাদের মনে রাখবা, রেচনাঙ্ক কিছু মনে রাখতে হবে, যেমন মানুষেরটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে তোমার ওই যে কি বলে, ঘাস ফড়িংয়েরটা মনে রাখতে হবে, অ্যানিলিডারটা মনে রাখতে হবে। তো মানুষের ক্ষেত্রে রেচনাঙ্গটা হচ্ছে মালপিজিয়ান বডি। তারপরে ঘাস ফড়িংয়েরটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। আর এইটারটা হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া। মানুষের ক্ষেত্রে মনে রাখবা, মানুষের মালপিজিয়ান বডির মধ্যে, রেচন অঙ্গের মধ্যে তোমার কি থাকে, অসংখ্য নেফ্রন থাকে। কি থাকে? নেফ্রন থাকে। নেফ্রন, প্রায় 20 লক্ষ নেফ্রন থাকে। তেমনি ভাবে অ্যানিলিডার ক্ষেত্রেও এই যে নেফ্রন থেকে আসছে নেফ্রিডিয়া, রেচন অঙ্গটা আসছে নেফ্রিডিয়া। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের। মনে রাখবা, রক্ত সংবহনতন্ত্র দুই প্রকার, একটা মুক্ত, একটা বদ্ধ। রক্ত সংবহনতন্ত্র কয় প্রকার? একটা মুক্ত ধরনের, একটা বদ্ধ ধরনের। এটা সম্পর্কে ডিটেলসে আমরা সামনে পড়বো, যে মুক্ত কি বদ্ধ কি, সামনের অধ্যায়ে পড়বো আমরা। তারপর এটা একটু মনে রাখবা, বদ্ধ ধরনের। ঠিক আছে, পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট, যেগুলো পয়েন্ট বলছি সবগুলো ইম্পর্টেন্ট। 5 নম্বর পয়েন্ট কি, এদের জীবন চক্রে লার্ভা দশা থাকে। কি থাকে? লার্ভা দশা, তার নাম কি? ট্রকোফোর। কি থাকে? ট্রকোফোর থাকে। মানে আগের আগের মতোই, মলাস্কার এটা একটা একই। এবং রক্তরসের মধ্যে অনেক কিছু থাকে। হিমোগ্লোবিন থাকে, হিমোএরিথ্রিন থাকে, ক্লোরোকুয়েরিন থাকে। ঠিক আছে, এগুলো যদি মনে রাখতে পারো ভালো। রক্তের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এটা তো সবারই থাকে, মানুষেরও থাকে, প্রাণীদের সবারই থাকে মোটামুটি। হিমোগ্লোবিন থাকে, হিমো এরিথ্রিন থাকে, হিমো এরিথ্রিন। এবং আহ কি থাকতে পারে? কুয়ের ক্রুয়েরওনিন নাকি একটা ছিল, দেখো একটু। ক্লোরো ক্রিওরিন থাকে, এরকম একটা ছিল। ক্রিওরিন, হ্যাঁ। তো হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন এবং ক্লোরিন থাকে। তো এইগুলো রক্তকণিকা। এগুলো কি? রক্তকণিকা। এখন আমরা প্রথমে ছয়টা বৈশিষ্ট্য পড়লাম, এখন 5টা পড়লাম, মোট 11টা। এগুলো যদি লিখতে পারো সুন্দর মতো, তাহলে কিন্তু নাম্বার পেয়ে যাবো ভালো। সব তো আর মনে থাকবে না, কিন্তু মেইন মেইন গুলো মনে রাখতে হবে। আরো কিন্তু বৈশিষ্ট্য আছে, আরো 3-4টা আছে আলাদা, ওগুলা বইয়ের মধ্যে দেখবা। এখন দেখো, এগুলো আমরা মনে রাখবো কেমনে? সব তো ছন্দ দিয়ে মনে রাখা যাবেও না। ছন্দ শুধু মানে এখন মনে রাখার জন্য পড়বা, পরে ভুলে যাবা। ঠিক আছে, যেমন এটিএন। এটিএন এর পিসি বন্ধ ও খন্ড খন্ড। এটিএন এ হচ্ছে অ্যানিলিডা, এতে হচ্ছে অ্যানিলিডা। টিতে হচ্ছে লার্ভা দশা, হচ্ছে ট্রকোফোর। ট্রকোফোর লার্ভা দশা। এনতে হচ্ছে, এদের মধ্যে কি থাকে? নেফ্রিডিয়া থাকে। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। পিতে হচ্ছে এদের কি থাকে? কাইটিনময় সিটি এবং প্যাশল প্যারাপোডিয়া। কি থাকে? কাইটিনময় সিটি। সিতে হচ্ছে সিটি, কাইটিনময় সিটি এবং পেশল প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া, এটা হলো চলন অঙ্গ। চলন অঙ্গ, কাইটিনময় সিটি, পেশল প্যারাপোডিয়া। এদের বন্ধতে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ। রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বদ্ধ, বদ্ধ ধরনের। রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বদ্ধ। খন্ড খন্ড মানে হচ্ছে এদের মধ্যে কি দেখা যায়? সমখণ্ডকায়ন দেখা যায়। কি? সমখণ্ডকায়ন। সমখণ্ডকায়ন। এই রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের, এবং হচ্ছে সমখণ্ডকায়ন। স্পেশাল প্যারাপোডিয়া, কার্ডিনময়সিটি, নেফ্রিডিয়া, ট্রোকোফোর, অ্যানিলিডা। এগুলো একটু দেখবা। এখন আসো হচ্ছে তোমার আর্থ্রোপোডাতে।
খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর্থপোডা ভালো মতো পড়তে হবে, কারণ তোমাদের ঘাস ফড়িং কিন্তু আছে। হ্যাঁ, ঘাস ফড়িং যেহেতু আছে, সুতরাং আর্থপোডা মিস দেওয়া যাবে না। আর্থপোডা হচ্ছে কি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। আর্থ্রোপোডাকে বলা হয়, আমরা বলতে পারি সন্ধিপদী প্রাণী। সন্ধিপদী প্রাণী, সন্ধিপদ মানে কি, এদের কি থাকবে, সন্ধি থাকবে, উপাঙ্গ থাকবে বিভিন্ন। হ্যাঁ, সন্ধিযুক্ত কাঁটা থাকবে, কাঁটার মতো, কাঁটার মতো কি থাকবে, হাত পা থাকবে। বুঝতে পারছো? এখন দেখো এদের বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবা। আর্থ্রোপোডার 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এদের সংগঠন ক্রমমাত্রা। এটা হচ্ছে অঙ্গতন্ত্র কি, অঙ্গতন্ত্র মাত্রার গঠন দেখা যায়, তাই না? এটা একটা বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে এদের, এরা হলো ত্রিস্তরী প্রাণী। কি প্রাণী? ত্রিস্তরী। এদের মধ্যে কি দেখা যায়, অ্যাক্টোডাম, অ্যান্ডোডাম এবং মেসোডাম তিনটাই দেখা যায়। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি বলতো, এদের প্রতিসাম্যতা এবং ক্লিভেজ। এদের মধ্যে কোন ক্লিভেজ দেখা যায়? অরিও ক্লিভেজ। কি ক্লিভেজ? অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজ দেখা যায়। অর্থাৎ জাইগোটকে যদি আমরা ভাগ করি তাহলে সদৃশ এবং সমান ভাগে ভাগ হয়। এটা হচ্ছে অরিও ক্লিভেজ। 4 নাম্বার হচ্ছে তোমার প্রতিসাম্যতা। এদের মধ্যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। কি প্রতিসাম্যতা দেখা যায়? দ্বিপার্শ্বীয়, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে দ্বিপার্শ্বীয় দেখা যায়। 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে এদের সিলোম। এরা হচ্ছে ইউসিলোমেট। এরা কি? ইউসিলোমেট, অর্থাৎ প্রকৃত সিলোম দেখা যায়। ইউসিলোমেট, প্রকৃত সিলোম দেখা যায়। 6 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে, এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, তার নাম হচ্ছে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। ট্যাগমাটাইজেশন মনে আছে? অর্থাৎ যেসব প্রাণীদের দেহকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়, যেসব প্রাণীদের দেহকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায় তাদেরকে বলা হয় ট্যাগমাটাইজেশন বা অঞ্চলীকরণ। তো এদের মধ্যে অঞ্চলায়ন সম্ভব। একমাত্র আর্থ্রোপোডাতে কিন্তু অঞ্চলায়ন দেখা যায়, ট্যাগমাটাইজেশন দেখা যায়। অর্থাৎ আমরা ঘাসফড়িং এর দেহটাকে 3 ভাগে ভাগ করি, একটা বক্ষ, মাথা, মস্তক, বক্ষ, উদর, 3 ভাগে ভাগ করতে পারি। তো তেলাপোকার ক্ষেত্রে এরকম দেখা যায়, ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে দেখা যায়, কাঁকড়া, মাকড়সা, প্রজাপতি, চিংড়ি, মশা, এরা সবাই কিন্তু আর্থ্রোপোডার। এই জন্য সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে এটা। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কি মুখস্থ করা লাগে তুমি বলো? এই 6টা বৈশিষ্ট্য তুমি তুমি মুখস্থ করা লাগবে না, শুধুমাত্র রিমেম্বার করবা, বাকিগুলো মুখস্থ করবা। বাকি যে 6টা পয়েন্ট আছে এগুলো মুখস্থ করবা। যেমন 7 নম্বর পয়েন্ট কি দিতে পারি বলো তো, যে এদের মস্তকে কি থাকে, মাথার মধ্যে কি থাকে, দেহে কি থাকে। মাথার মধ্যে খুবই ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে মাথায় থাকবে 1 জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা। 1 জোড়া বা 2 জোড়া কি থাকবে, অ্যান্টেনা থাকবে। অ্যান্টেনা কি করে বলো তো? আমরা ওই যে আগে আগে যখন ছোটবেলা ছিলাম, তো তোমরা পাইছো কিনা, হ্যাঁ পাওয়ার তো কথা। অ্যান্টেনা দিয়ে টিভি দেখতাম না, সিগন্যাল, অ্যান্টেনা কি করে, সিগন্যাল দেয়, তাই না? ওরাও হলো সিগন্যাল বহন করে। টিভি দেখার জন্য অ্যান্টেনা লাগতো আগে অনেকের বাসায়। আমাদের বাসায় ছিল অ্যান্টেনা। হ্যাঁ, ছাদের উপর থাকতো, ছাদের উপরে অ্যান্টেনা দিয়ে আমরা কি করতাম, টিভি দেখতাম না? তো অ্যান্টেনা হচ্ছে সিগন্যাল দেয়, আর অনেক কাজ করে অ্যান্টেনা হচ্ছে আমাদের, অনেক মানে ঘাস শুটিং এর ক্ষেত্রে অনেক কাজ করে। তারপর কি থাকে, পুঞ্জাক্ষী থাকে, 1 জোড়া কি থাকে, পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী কি করে বলতো? দেখতে সহায়তা করে। কি করে? দেখতে সহায়তা করে পুঞ্জাক্ষী। দেখার কাজে হচ্ছে পুঞ্জাক্ষী সহায়তা করে। অ্যান্টেনা হচ্ছে সিগন্যালের বহন করে, শব্দ তরঙ্গ বহন করে, ঘ্রাণ, ঘ্রাণ বহন করে, মানে স্মেল। এটা হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা কিন্তু স্মেলও নেয়, হ্যাঁ, স্মেল, শব্দ তরঙ্গ, এগুলো হচ্ছে সে, এই সিগন্যাল গুলো সে নিয়ে আসে। বুঝতে পারো? তারপরে হচ্ছে এদের যেহেতু দেহটা একটু শক্ত, এই জন্য বহির্কঙ্কালটা কাঠিন থাকে।
মানে বাইরের কঙ্কালটা কাইটিন থাকে, কি থাকে? কঙ্কালটা, বহির্কঙ্কালটা কাইটিন থাকে। কাইটিন কিন্তু একটু শক্ত জাতীয়। ঠিক আছে, বহির্কঙ্কালটা কি? কাইটিন। কাইটিন হচ্ছে একটা প্রোটিন, কি? কাইটিন হচ্ছে একটা প্রোটিন। তারপরে হচ্ছে দেহ গহ্বর। দেহ গহ্বর কি থাকে? দেহ গহ্বর হিমোসিলে পরিণত হয়। দেহ গহ্বর রক্তপূর্ণ হিমোসিলে পরিণত হয়। হিমোসিলটা কি বলছিলাম? যাদের দেহ গহ্বর রক্তপূর্ণ থাকে তারাই হচ্ছে হিমোসিল। বুঝতে পারছো? এই হিমোসিল নিয়ে আমরা আরো কথা বলবো ঘাস ফড়িং এর সময়। তো এটা একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু আমরা মলাস্কাতেও দেখছি। মলাস্কাতেও কিন্তু এটা হয়। এরপরে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এইটা হচ্ছে উন্মুক্ত থাকে, মানে মুক্ত থাকে। রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে কি? মুক্ত বা উন্মুক্ত। তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম যে রক্ত সংবহন তন্ত্র হচ্ছে দুই প্রকার আছে, একটা হচ্ছে বদ্ধ, একটা হচ্ছে মুক্ত। বুঝতে পারছো? একটা হচ্ছে বদ্ধ, একটা হচ্ছে মুক্ত। তো এটা সম্পর্কে ডিটেলস পড়তে হবে আমাদের, মুক্ত কি বদ্ধ কি, এটা আমরা আরো ডিটেলসে পড়তে হবে, বুঝছো? এখন বলে লাভ নাই। এখন আপাতত বৈশিষ্ট্যগুলো পড়ো শুধু। এটা আরো ডিটেলসে আমরা ঘাস ফুটিং এর সময় পড়বো। তারপর দেখো এদের রেচন অঙ্গটা। এদের রেচন অঙ্গটা কি? রেচন অঙ্গটার নাম জানতে হবে, মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। তো একটা কথা মনে রাখবা, মালপিজিয়ান নালিকা এবং মালপিজিয়ান বডি কিন্তু আলাদা। মানুষের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে মালপিজিয়ান বডি থাকে, কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে থাকে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা হচ্ছে হচ্ছে তোমার ঘাসফড়িংয়ের ক্ষেত্রে 25 মিলিমিটার। 25 মিলিমিটার হচ্ছে লম্বা। এবং ঘাসফড়িংয়ে মালপিজিয়ান নালিকা থাকে 100টা। কয়টা থাকে? 100টা। ঘাসফড়িং এর ক্ষেত্রে মালপিজিয়ান নালিকা থাকে 100টা। কয়টা? 100টা। এবং 25 মিলিমিটার লম্বা। তারপর দেখো এদের মধ্যে কি ঘটে? রূপান্তর ঘটে। কি ঘটে? রূপান্তর ঘটে। রূপান্তর কি? রূপান্তর কি? রূপান্তর মানে হচ্ছে মেটামারিজম। কি? মেটামারিজম। অর্থাৎ আমাদের রূপান্তর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। আমি আর 1 ঘন্টা পড়াবো, তুমি এখন ডিস্টার্ব করবো না, যাও। শোয়ার সময় হয়ে গেছে, ঘুমাও, যাও। দেখো রূপান্তর হচ্ছে দুই প্রকার, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। সম্পূর্ণ মানে হচ্ছে ডিম থেকে লার্ভা হবে, লার্ভা থেকে পিউপা হবে। এবং পিউপা থেকে হবে ইমোগো, মানে হচ্ছে সম্পূর্ণ প্রাণী, পূর্ণাঙ্গ প্রাণী। ওই বুঝো কিন্তু, সম্পূর্ণতে হচ্ছে 4টা ধাপ। কটা ধাপ? 4টা ধাপ। আর অসম্পূর্ণতে হচ্ছে 3টা ধাপ। কয়টা? 3টা। প্রথমে হবে ডিম, তারপর হবে নিম্ফ, পরে হবে পূর্ণাঙ্গ প্রাণী। মনে রাখবা, ঘাস ফড়িং এবং তেলাপোকা এইসবের ক্ষেত্রে কিন্তু অসম্পূর্ণ রূপান্তর হয়। অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে ঘাস ফড়িং তেলাপোকা। ঘাস ফড়িং তেলাপোকা এদের ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর হয়। প্রথমে হয় ডিম, পরে হয় নিম্ফ, পরে পূর্ণাঙ্গ প্রাণী হয় এখান থেকে। অসম্পূর্ণ রূপান্তর। আর সম্পূর্ণ রূপান্তরটা হচ্ছে 4টা ধাপ, ডিম হয়, লার্ভা হয়, পিউপা হয় এবং ইমোগো হয়। এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ রূপান্তর দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এই পর্বের মধ্যে কি ভাইয়া কি প্রাণী নিম্পের পরেটা কি? পূর্ণাঙ্গ প্রাণী? দেখো এই পর্বে একটা প্রাণী আছে, তাকে বলা হয় লিমুলাস। লিমুলাস আর রাজ কাঁকড়া।
এই রাজকাঁকড়া এবং লিমুলাসকে বলা হয় হচ্ছে জীবন্ত জীবাশ্ম। কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়? কারণ এরা অনেক প্রাচীন প্রাণী। যেমন অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে না, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যায়, কিন্তু অনেক কোটি কোটি বছর থাকার পরে ওরা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে না, তখন তারা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এরা হচ্ছে এখনো বিলুপ্ত হয় নাই, দেখে এদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে? তো এই 13টা বৈশিষ্ট্য মনে রাখবা। আর বাকি যেগুলো আছে যদি পড়তে পারো পড়ো, না পড়তে পারলে তেমন একটা সমস্যা নাই। এবার আসো হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা একাইনোডার্মাটা এটা হচ্ছে কি? বা এগুলো তো পড়াও লাগবে, এক গাদা করে পড়াইলে পড়বো কখন? এই এক গাদা পড়াইলাম কই? অনেক তো ভাইয়া। এগুলো পড়বা। তোমাকে কি এখনই পড়াই দিব? তোমাকে এত টেনশনের কি? ভাইয়া পড়ান। তোমরা কালকে যে পড়াইছি সেটা পড়ো নাই কেন, আমার এটা বলো। তো এটা পড়লে কি পড়ান এখন, ভাইয়া, পড়ান পড়ান ভাইয়া, পড়ান। কালকে পড়াটা পড়লে কি এখন চাপ লাগতো এটা? তোমাদের সিলেবাস শেষ করতে চাইতেছি তাড়াতাড়ি করে, আর তোমরা হচ্ছে পড়াশোনা না করলে আমার কি করার আছে? তোমরা যদি চাও যে আমি পিছায় থাকবো, তাহলে তো আমার তো হবে আস্তে আস্তে না পড়াইতে ভাইয়া, হবে। পড়াই দেন একবার। তোমরা পড়ো নাই কেন, আমার এটাই তো বুঝলাম না। ভাই কালকে তো ওই যে ফার্স্ট দিন ছিল, আমি তো এইভাবে কখনো পড়ি নাই, তাই বুঝতে পারি নাই। আজকে ভাই বুঝতে। এভাবে কোনোদিন পড়ো নাই বলতে অনলাইনে কোনোদিন ক্লাস করো নাই? না ভাই, এইভাবে তো পড়ি নাই, মানে লাইভ দেখছিলাম আগে, কিন্তু মানে এমনি পড়ি নাই। দেখো, আচ্ছা, তাহলে একানোডার্মাটা হচ্ছে কন্টকতক প্রাণী। কি? কন্টকতক প্রাণী বলা হয়, অর্থাৎ এদের মধ্যে অনেক কাঁটা থাকে। কি থাকে? অনেক অনেক কাঁটা থাকে। এদের ত্বকটা অনেক কাঁটা থাকে এই ত্বকের মধ্যে, এই জন্য এদেরকে বলে কন্টকতক প্রাণী। কন্টকতক প্রাণী। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন এদের বৈশিষ্ট্যগুলো কি কি পড়বা। প্রথমত হচ্ছে এদের বৈশিষ্ট্য প্রথমে পড়বা হচ্ছে যে এরা কি ধরনের প্রাণী। এরা হচ্ছে অঙ্গতন্ত্র। কলেজ খোলা, হ্যাঁ, ভুলি নাই। তোমরা এই যে তোমাদের বলছি না যে তোমরা যে ব্যাচে প্রাইভেট পড়ছো, ওই যে 1 ঘন্টার মধ্যে তোমাদের যাইতে যাইতে হচ্ছে আধা ঘন্টা, আর টিচাররা হচ্ছে এখানে গল্প করছে 20 মিনিট, আর পড়ছো হচ্ছে তোমার 30 মিনিট। তো তোমাদের ওই স্বভাবটা থেকে গেছে, বুঝছো? যে তোমরা হচ্ছে 30 মিনিট 40 মিনিটের বেশি তো পড়তে পারো না কোনো জায়গায়। ওরা অতটুকুই পড়ায়, এবং 2 বছর পড়ায় ধরে ধরে। তোমরা ওর টাকা দাও ইচ্ছা মতো এক একজন টিচাররে। 2 বছরে ধরো তোমার কমপক্ষে 40,000 টাকা দাও এক একজন টিচাররে। তো ওইভাবে পড়তে পড়তে তোমাদের মাথার মধ্যে খালি ওইটাই ঘুরে যে এতক্ষণ পড়াইতেছে কেন, এত পড়াইতেছে কে। কিন্তু তোমরা তো হচ্ছে ভালো রেজাল্ট করতে চাইতেছো না মনে হয়। দেখো, একানোডার মাঠটা হচ্ছে কন্টকতক প্রাণী, আর বেশিক্ষণ পড়াবো না, যাও আধা ঘন্টা পড়ায় ছেড়ে দেবো। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেহটা অঙ্গতন্ত্র মাত্রা গঠন দেখা যায়, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। ভাই তারপরে হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা গঠনটা একটু বলবেন? না, ভুলে অঙ্গতন্ত্র বোঝো গেছি। না? যাদের মধ্যে
শোনো আমি বলি, আমরা যখন সংগঠন প্রমাত্রা পড়ছিলাম, এটা কি মনে আছে? যে চার ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে কোষীয় মাত্রা, একটা কোষ টিস্যু, একটা টিস্যু টিস্যু অঙ্গ, এবং একটা হচ্ছে অঙ্গতন্ত্র। তাহলে প্রথম যেটা ছিল কোষীয় মাত্রা, কোষীয় মাত্রা বলতে কি বোঝায়? যাদের মধ্যে শুধুমাত্র কোষ থাকে, এই কোষগুলো বা এই সেলগুলো, শুধুমাত্র ওই সেলগুলোই কাজ করে, তাছাড়া কোনো কিছু নাই এদের মধ্যে। এটা হলো পরিফেরার বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য ছিল এটা? পরিফেরা। পরিফেরা পর্বের মধ্যে কোষীয় মাত্রা গঠন দেখা যায় যখন তোমার অনেকগুলো কোষ একসাথে মিলিত হয়। মিলিত হয়ে কি তৈরি করে? টিস্যু গঠন করে। অনেকগুলো কোষ মিলিত হয়ে কি গঠন করে? টিস্যু। এই যে তোমার কোষ এবং টিস্যু মিলিত হইলো, এরা যখন মিলিত হইলো, তখন তারা একটা প্রাণীর বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে। এটা হচ্ছে নিডারিয়া পরের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? নিডারিয়া। তারপরে অনেকগুলো টিস্যু মিলে, অনেকগুলো কোষ মিলে টিস্যু হইলো, টিস্যু মিলে এখন অঙ্গ হবে। কি হবে? অঙ্গ, অর্থাৎ হাত পা বানাবে এদের। কি বানাবে? হাত পা বানানো শুরু করবে। বিভিন্ন চোখ টোক এগুলো বানানো শুরু করবে। তো হলো বিভিন্ন অঙ্গ বানাইলো। এই যে অঙ্গটা বানাইলো টিস্যু গুলো মিলিত হয়ে, এটাকে বলা হয় টিস্যু অঙ্গ মাত্রা। টিস্যু অঙ্গ মাত্রার গঠন এটা দেখা যায় প্লাটি হেলমিনথিসে। তারপরে অঙ্গ থেকে কি হইলো? তন্ত্র হইলো। তন্ত্রগুলো যেমন পরিপাক তন্ত্র হইলো, শ্বসন তন্ত্র হইলো, রক্ত সংবহন তন্ত্র হইলো, জনন তন্ত্র হইলো। এই যে তন্ত্র, যাদের মধ্যে অঙ্গ আছে, হাত পা চোখ টক এগুলো আছে, প্লাস পরিপাক তন্ত্র আছে, শ্বসন তন্ত্র আছে, জনন তন্ত্র আছে, এদেরকে বলা হয় অঙ্গতন্ত্র মাত্রার গঠন। বুঝছো এবার? অঙ্গতন্ত্র। জি ভাই, বুঝতে পারছি। এখন 2 নম্বর বৈশিষ্ট্যটা কি বলবা? যে এদের একানোডার্মাটার মধ্যে কোন প্রতিসাম্যতা দেখা যায়? এটা একটু ব্যতিক্রম। এটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে পঞ্চ অরীয়। কি? পূর্ণাঙ্গ যে প্রাণীটা, এটা হচ্ছে পঞ্চ অরীয়, মানে 5টা অরীয়। হ্যাঁ, 5বার অরীয় হয়ে বিভক্ত হইতে পারে। পঞ্চ অরীয়, অর্থাৎ এটা হলো পূর্ণাঙ্গ প্রাণী যেগুলো আছে, এরা হচ্ছে পঞ্চ অরীয়। এবং এরা হচ্ছে অখণ্ডকায়িত। এদের খণ্ড করা যায় না। অখণ্ডকায়িত। অখণ্ডকায়িত। দেহের মধ্যে থাকবে কণ্টক, মানে কাঁটা থাকবে। দেহের ত্বকের মধ্যে কাঁটা থাকবে। এটা সিলমটা কি? সিলমটা হচ্ছে তোমার ইউসিলোমেট, অর্থাৎ প্রকৃত সিলম। প্রকৃত সিলম পাওয়া যায়। এদের ইয়াটা কি, কি বলে, প্রাণীটা হচ্ছে ত্রিস্তরী। এদের মধ্যে ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ একটোডাম থাকবে, মেসোডাম থাকবে, বা এন্ডোডাম থাকবে। এগুলো তোমরা বুঝো, এগুলো আর পড়ার দরকার নাই। 6 নাম্বার পয়েন্ট এখান থেকে তোমরা হচ্ছে মুখস্থ করবা, সেটা হচ্ছে কি? চলনাঙ্গ। এত চলনাঙ্গটা কি? এটা চলনাঙ্গের নাম হচ্ছে তোমার নালিকা পথ বা টিউব ফিট। নালিকা পথ বা টিউব ফিট। টিউব হচ্ছে নলের নলের মতো। এদের চলনাঙ্গটা হচ্ছে নলের মতো। এই পাটা হচ্ছে নলের মতো, এই জন্য বলা হয় টিউব ফিট। তারপরে এদের 7 নাম্বার যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে দেহের মধ্যে বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র থাকে। কি থাকে? বিশেষ ধরনের, বিশেষ ধরনের কি থাকবে? পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্র কেন থাকবে বলো তো? এদের সবাই হচ্ছে সমুদ্রের, সবাই সামুদ্রিক প্রাণী। এই একটা পর্বের প্রাণী হচ্ছে সবাই সামুদ্রিক। যেমন এদের নাম শুনলেই বুঝতে পারবা: সমুদ্র পদ্ম, সাগর ডেইজি, সমুদ্র তারা, সাগর আর্চিন, সমুদ্র শসা। নামের মধ্যে সমুদ্র আছে। হ্যাঁ, এই জন্য এদের দেহের মধ্যে কি থাকে? বিশেষ ধরনের পানি সংবহন থাকে। সামুদ্রিক প্রাণী এরা, সবাই সামুদ্রিক। এই পর্বের সবাই সামুদ্রিক। এদের রক্ত সংবহনতন্ত্র নাই। কি নাই? রক্ত সংবহনতন্ত্রটা নাই, এবং রেচন তন্ত্রটা নাই। রেচন তন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র নাই। ঠিক আছে? এটা নাই। রক্ত সংবহন তন্ত্রের উপস্থিতি নাই, কিন্তু
অন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র। হিমাল এবং পেরিহিমাল তন্ত্র। রক্ত সংবহনের পরিবর্তে আছে হচ্ছে হিমাল ও পেরিহিমাল। তাহলে এই কটা বৈশিষ্ট্য মনে রাখতে পারলে এনাফ। বাকিগুলো আমাদের, এই যে হিমালয় পরিহিমালটা কি? যেহেতু রক্ত সংবহন তন্ত্র নাই, এদের তো রক্ত চলাচল করতে হবে, তাই তো? সেই জন্য হিমাল মানে হিম মানে রক্ত, আর পেরি মানে হচ্ছে হিমের সাথে থাকবে, মানে রক্তের সাথে থাকবে এই তন্ত্রটা। এই জন্য বলা হয়েছে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র। এটা হচ্ছে ওদের মেইন অর্গান না, জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য আছে। ওদের মেইন কোনো রক্ত সংবহন তন্ত্র নাই। আমাদের যেমন হৃৎপিণ্ড আছে, ওদের হৃৎপিণ্ড নাই, তার বদলে একটা তন্ত্র দিয়ে দিছে সৃষ্টিকর্তা, হিমাল এবং পেরিহিমাল তন্ত্র। হিম মানে রক্ত, যেখান দিয়ে রক্ত পরিবাহিত হবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা। আর তিন নাম্বারটা কি? কোনটা? তিন নাম্বারটা বলছিস তো একবার বলেন। তিন নাম্বারটা স্কিপ করে গেছি, মানে মিস হয়ে গেছে। 3 নাম্বারটা? হ্যাঁ। 3 নাম্বার অখণ্ড একাই তো, এটাই তো ও বলছিলাম। আচ্ছা। মানে আমি বাঁকা করতেছিলাম। হ্যাঁ, অখণ্ড কায়িত মানে খণ্ড করা যায় না। তাহলে একটা জিনিস মনে রাখবা, যে এই যে তোমার রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র কোথায় কোথায় আছে, কোথায় কোথায় নাই। মেইনলি প্রশ্নে কোনটা আসে জানো? কোনটা নাই, কোন তন্ত্রটা নাই এবং কোন পর্বে নাই, এটা একটু অবজেক্টিভে আসে। তো মনে রাখবা যে প্লাটি হেলমিনথিস এবং নেমাটোডার মধ্যে, প্লাটি হেলমিনথিস এবং নেমাটোডার মধ্যে তোমার কি কি নাই? রক্ত সংবহন তন্ত্র নাই, শ্বসন তন্ত্র নাই। রক্ত সংবহন তন্ত্র নাই এবং শ্বসন তন্ত্র নাই, এটা হচ্ছে তোমার নেমাটোডা এবং প্লাটি হেলমিনথিস। আর একাইনোডার্মাটার মধ্যে হচ্ছে রেচন তন্ত্র নাই এবং রক্ত সংবহন তন্ত্র নাই। এই দুইটা প্রশ্নে আসে অবজেক্টিভে। আচ্ছা, এখন আসো কর্ডাটা। কর্ডাটা পর্বের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা খুবই ইম্পর্টেন্ট ভাবে পড়বো। বেশি একটা বৈশিষ্ট্য নাই। হ্যাঁ, প্রথমত হচ্ছে কর্ডাটা কারা? যাদের মধ্যে কর্ডেট আছে, তাই না? মেরুদণ্ড প্রাণী। তো এইটার বৈশিষ্ট্যগুলো কি? যেমন নটোকর্ড থাকবে, কি থাকবে? নটোকর্ড থাকবে, ভ্রূণ অবস্থায় থাকতে পারে অথবা আজীবন থাকবে। নটোকর্ড থাকবে, অর্থাৎ এই নটোকর্ডটা পরে কি হয়? মেরুদণ্ড হয়। উন্নত যারা প্রাণী আছে তাদের মধ্যে কি হয়? নটোকর্ডটা মেরুদণ্ড হয়ে যায় আস্তে আস্তে পরিপূর্ণ। যেমন আমাদের যেমন মেরুদণ্ড আছে, অনেক প্রাণীরই মেরুদণ্ড আছে, তাই না? তারপর স্নায়ুরজ্জু অর্থাৎ মস্তিষ্ক, এদের মধ্যে কি থাকবে? মস্তিষ্ক থাকবে। এই মস্তিষ্কের মধ্যে কি থাকবে? সুষুম্না কাণ্ড থাকবে। এবং মস্তিষ্কের অনেক পার্ট আছে। এই মস্তিষ্ক সম্পর্কে আমরা ডিটেলসে জানবো 8 নম্বর অধ্যায়। একদম ও সব জেনে ফেলবো এখানে কি কি আছে না আছে। তারপরে হচ্ছে তোমার কি বলে, স্যার, ভাইয়া লাস্টে কি বলছেন একটু বুঝি না। এই যে স্নায়ুরজ্জু, এটা মানে মস্তিষ্ক। হ্যাঁ, হ্যাঁ। আমাদের মস্তিষ্ক আছে না, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড কি বলতো? স্পাইনাল কর্ড কি? স্পাইনাল কর্ড। আর মস্তিষ্ক হচ্ছে ব্রেইন। তাহলে ব্রেইন এবং স্পাইনাল কর্ড থাকবে। স্পাইনাল কর্ড, ব্রেইন এবং স্পাইনাল কর্ড থাকবে। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান্ডোস্টাইল থাকবে, কি থাকবে? অ্যান্ডোস্টাইল।
অ্যান্ডোস্টেলটা কি বলতো? আমার থাইরয়েড গ্রন্থি আছে না, এই গলবিলের নিচে অ্যান্ডোস্টেল থাকে। গলবিলের নিচে থাকে, কোথায় থাকে? গলার নিচে। এইটা পরবর্তীতে কি হয়? থাইরয়েড গ্রন্থি হয়। কি হয়? থাইরয়েড গ্রন্থি হয় পরিপূর্ণতে, পরিণত প্রাণীতে। তারপর রক্ত সংবহন তন্ত্রটা কেমন থাকে? কর্ডাটাদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বদ্ধ ধরনের। রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ। কেন বদ্ধ হয় এখন একটু বুঝাই দেই, হ্যাঁ। বদ্ধ এজন্যই যে আমাদের প্রাণীদের কি থাকে, একটা হৃৎপিণ্ড থাকে। রক্তটা যদি রক্তবাহিকা এবং হৃৎপিণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে, রক্তটা যদি রক্তবাহিকা এবং হৃৎপিণ্ডের মধ্যে থাকে সীমাবদ্ধ, তখনই তাকে বলা হয় বদ্ধ। যখনই রক্তটা অন্য জায়গায় চলে যাবে, এই দুইটা বাদ দিয়ে আর অন্য জায়গায় চলে যাবে, যেমন মস্তিষ্কে অথবা তোমার পৌষ্টিকতন্ত্রে, এসব জায়গায় চলে যাবে, তখন তাকে বলা হয় মুক্ত। বুঝতে পারছো? তাহলে রক্তটা যদি হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের যে রক্তবাহিকা গুলো আছে এদের মধ্যে সংবদ্ধ থাকে, তাকেই বলা হয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এবং রক্তের যে হিমোগ্লোবিন থাকে, আরবিসিতে কি থাকে? হিমোগ্লোবিন থাকে রক্তের, আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, তারপরে হৃৎপিণ্ড থাকে আমাদের। কি থাকবে? হৃৎপিণ্ড থাকবে, এটা তোমরা সবাই জানো, হৃৎপিণ্ড থাকবে। তারপরে লেজ থাকবে, তাই না? মানুষের লেজ থাকে না, এটা মানুষ বাদে বাকি সবার কি থাকে? বেশিরভাগই হচ্ছে লেজ থাকে। অন্যান্য প্রাণীদের কি থাকে? লেজ থাকে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা মনে রাখবো, এরাই হচ্ছে কোয়াড্রাটা পর্বের প্রাণী। তো বৈশিষ্ট্যগুলো কিন্তু বেশি একটা কঠিন না, নিজে বানায় লিখতে পারবা যে তোমার শরীরে কি কি আছে। তুমি এগুলো বানায় লিখতে পারবা না? বানায় লিখতে পারবা। এখন আসো হচ্ছে বানায় লিখবা, ঠিক আছে। এখন আমরা কি করব? এটা ক্লাসিফিকেশন পড়তে হবে, কোয়াড্রাটার ক্লাসিফিকেশন পড়তে হবে। ঠিক আছে, কোয়াড্রাটার মধ্যে ক্লাসিফিকেশন পড়তে হবে। ক্লাসিফিকেশনটা পড়াই আমি মোটামুটি শেষ করে দিব আজকের মতো। শুধুমাত্র দুই একটা কথা বলে শেষ করে দিব এখান থেকে। আচ্ছা, এখন আসা হচ্ছে কোয়াড্রাটাকে আমরা প্রথমে যে পর্বটা আছে, এটা হলো প্রধান পর্ব। এটা কি? প্রধান পর্ব। এটাকে আমরা তিনটা উপপর্বে ভাগ করব। কি করব? তিনটা উপপর্ব। উপপর্ব করব এবার, উপপর্ব। এটা তো প্রধান পর্ব, তাই না? এটা থেকে আমরা করব উপপর্ব তিনটা। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হলো সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এবং একটা হচ্ছে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাকে আবার দুইটা অধিশ্রেণী করা হয়েছে। কি করা হয়েছে? দুইটা অধিশ্রেণী। ভার্টিব্রাটা উপপর্বের এই উপপর্বটার হচ্ছে দুইটা অধিশ্রেণী করা হয়েছে, অধিশ্রেণী। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, একটা হচ্ছে নাথোস্টোমাটা, একটা হচ্ছে নাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা আর হচ্ছে নাথোস্টোমাটা। এটাকে জি দিয়ে শুরু করে, বুঝছো? জি দিয়ে শুরু করে, বাট উচ্চারণটা হচ্ছে নাথোস্টোমাটা। হয়ে গেল কলমটা। নাথোস্টোমাটা। তাহলে সাইক্লোস্টোমাটা আর হচ্ছে নাথোস্টোমাটা। এই নাথোস্টোমাটা অধিশ্রেণীর মধ্যে আবার 7টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী আছে? 7টা। এটার মধ্যে আছে দুইটা, এটার মধ্যে আছে দুইটা শ্রেণী। কয়টা শ্রেণী আছে? দুইটা শ্রেণী। এটার মধ্যে আসলে 7টা শ্রেণী। অর্থাৎ এগুলো ক্লাস বলি আমরা। কি বলি? ক্লাস। দুইটা ক্লাস, আর এখানে আছে 7টা ক্লাস। তাহলে
ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এগুলো হচ্ছে উপপর্ব, এরা হচ্ছে উপপর্ব। এই ভার্টিব্রাটার মধ্যে আবার দুইটা কি আছে, অধিশ্রেণী আছে, সাইক্লোস্টোমাটা, নাথোস্টোমাটা। এদের মধ্যে অধিশ্রেণীর মধ্যে আবার শ্রেণী আছে। একটা হচ্ছে তোমার আমরা বলতেছি এখন এখান থেকে এই যে দুইটা শ্রেণী কি কি বলতো। একটা হচ্ছে মিক্সিনি, একটা কি, মিক্সিনি, মিক্সিনি। আর একটা হচ্ছে পেট্রো মাইজন্টিডা। ভালো মতো লেখি, একটু দাঁড়াও। একটা হচ্ছে মিক্সিনি, একটা হচ্ছে পেট্রো মাইজন্টিডা। পেট্রো মাইজন্টিডা এবং মিক্সিনি, পেট্রো মাইজন্টিডা এবং মিক্সিনি। এখানে আই না ওয়াই হবে মনে হয়, হ্যাঁ। পেট্রো মাইজন্টিডা, এন এখানে মাইজন, জেড ও এন, মাইজন্টিডা, মিক্সিনি এবং পেট্রো মাইজন্টিডা। আর 7টা শ্রেণী কি কি আছে বলো তো। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস। প্রথমটা কি, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। 2 নাম্বারটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। 3 নাম্বার হচ্ছে সার্কোপটেরিজি, সার্কোপটেরিজি। 4 নাম্বারটা হচ্ছে অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। 5 নাম্বারটা হচ্ছে রেপটিলিয়া। 6 নাম্বারটা হচ্ছে অ্যাভিস। 7 নাম্বারটা হচ্ছে মামালিয়া, মামালিয়া। কঠিন লাগতেছে নামগুলো? হ্যাঁ। একটা হচ্ছে কন্ড্রিকথিস, এটা হলো কন্ড্রিকথিস। অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, মামালিয়া। দেখো, কন্ড্রিকথিস, আমার সাথে উচ্চারণ করো তাইলে মনে থাকবে। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এখন দেখো এইখানে আমি তোমাদের সংক্ষেপে বুঝাই দেই। এই পর্বগুলো মানে এই শ্রেণীগুলো মুখস্থ করা খুবই সহজ। এই যে প্রথম 3টা আছে না, এরা সবাই হচ্ছে মাছ। এরা সবাই কি, এরা সবাই মাছ। দেখো আমি এখানে থেকে কত সুন্দর করে একটা জিনিস তোমাকে বুঝাই। এরা সবাই হচ্ছে মাছ। এই যে অ্যামফিবিয়াটা হচ্ছে উভচর প্রাণী, কি প্রাণী, উভচর, অর্থাৎ ব্যাং। তারপর হচ্ছে স্যালামেন্ডার, এরা সবাই হচ্ছে উভচর। রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ, কি, সরীসৃপ, অর্থাৎ গুইসাপ, কচ্ছপ, গোখরা সাপ, টিকটিকি, এরা সবাই হচ্ছে সরীসৃপ। অ্যাভিস হচ্ছে পাখি, অ্যাভিস হচ্ছে পাখি, যত পাখি আছে সবাই হচ্ছে অ্যাভিস। আর মামালিয়াটা হচ্ছে মানুষ, ক্যাঙ্গারু, বাদুড়, গরু ছাগল, সিংহ, বাঘ, প্লাটিপাস, সবাই হচ্ছে ম্যামালিয়া। তাহলে দেখো, তাহলে শ্রেণীটা কিভাবে বিভক্ত করছে বুঝছো। প্রথম 3টা শুধু মাছ, পরেরটা হচ্ছে উভচর, তারপরটা হচ্ছে সরীসৃপ, তারপরটা হচ্ছে পাখি, তারপরটা হচ্ছে ম্যামালিয়া, মানে মানুষের যেই স্তন্যপায়ী প্রাণীগুলো আছে। এখান থেকে আমরা হচ্ছে শুধুমাত্র কন্ড্রিকথিস নিয়ে একটু কথা বলি। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। দেখো, এই 3টা যেহেতু একই, মানে নামের দিক থেকে একই রকম দেখতে, সবার কি, মানে নাম পড়লে বোঝা যায় কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি মাছের মধ্যে পড়তেছে। So, এটা একটু দেখাই দিই তোমাকে যে কিভাবে মনে রাখবা। মাত্র বইয়ের দিকে এখন তাকানো দরকার নাই। বইয়ের দিকে তাকাইলে অনেক পয়েন্ট তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু এত পয়েন্ট আমরা মুখস্থ করব না। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি, এটা সংক্ষেপে লিখলাম একটু, ঠিক আছে। আচ্ছা এখন দেখো,
প্রথমত তোমরা এখান থেকে পড়বা এদের অন্তকঙ্কাল। অন্তকঙ্কাল বলতে হচ্ছে এদের ভেতরে যে কঙ্কালটা আছে এটা কেমন দেখতে। তো কঙ্কাল দুই প্রকার হইতে পারে, একটা তরুণস্থিময় একটা অস্থিময়। একটা হইতে পারে তরুণস্থিময়, একটা হইতে পারে অস্থিময়। অস্থিটা হচ্ছে শক্ত হয়, আর তরুণস্থিটা হচ্ছে একটু নরম হয়। ঠিক আছে। তো কন্ড্রিক্টিসেরটা হচ্ছে ও তরুণস্থিময়, এখানে শুধুমাত্র কি থাকে, তরুণাস্থি থাকে। এখানে কোনো অস্থি থাকে না। অস্থি বলতে হাড়, হাড্ডি। আমাদের যে বোনস গুলো আছে না, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কি, অস্থি, বোনস। কিন্তু এই কন্ড্রিক্টিসের মধ্যে তরুণাস্থি ছাড়া অস্থি থাকে না। বাকি যে দুইটা পর্ব মানে শ্রেণী আছে, এইগুলো সব অস্থিময়, এরা সবাই কি, অস্থিময়। এটা অস্থিময়। বুঝতেছো? এটা জি ভাইয়া। অস্থিময়, এটা অস্থিময়। 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এদের আইস, যেহেতু এরা সবাই মাছ, মাছের মধ্যে তো আইস থাকবে, তাই না? মাছের মধ্যে আইস থাকবে। তো কন্ট্রিকথিসেরটা হচ্ছে প্ল্যাকেট, এদের আইসের নামটা হচ্ছে প্ল্যাকেট। কি, প্ল্যাকেট। এদের আইসের নামটা হচ্ছে তোমার সাইক্লয়েড। সাইক্লয়েড ও টিনেট, টিনএট। আর এদের অস্থিটা কি বলে, আইসটা হচ্ছে গ্যানেট, গ্যানেট। এরপরে তোমার মাছের মধ্যে কি থাকে, আইস ছাড়া লেজ থাকে। এদেরটা হচ্ছে হেটারো সার্কাল। কি, হেটারো, হেটারো সার্কাল। হেটারো মানে হচ্ছে, হেটারো এবং হোমো মানে কি, হেটারো মানে হচ্ছে দুইটা আলাদা, আলাদা রকমের গঠন। হেটারো মানে হচ্ছে দুইটা আলাদা রকমের গঠন। অর্থাৎ যাদের লেজ দুইটা, দেখবা তুমি ওই যে রুই মাছ বা ইলিশ মাছ, এদের ক্ষেত্রে দেখবা এদের লেজগুলো কিন্তু দুই পাশে সমান সমান থাকে, তাই না? ছোট বড় বা কম বেশি থাকে না তেমন একটা। এরা হচ্ছে হোমো সার্কাল। এরা কি, হোমো সার্কাল। আর যেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট থাকে, এটা হচ্ছে হেটারো সার্কাল। আরেকটা সার্কোপ্টেরিজি, এটা হচ্ছে ডাইফি সার্কাল। অর্থাৎ এদের দুই জোড়া থাকে, দুই জোড়া করে। তাহলে একটা হচ্ছে হেটারো সার্কাল, একটা হোমো সার্কাল, ডাইফি সার্কাল। এরপরে হচ্ছে এদের সবার মধ্যে কি থাকবে, ফুলকা থাকবে। মাছ যেহেতু, সবার মধ্যে কি থাকে, ফুলকা থাকে। এদের মধ্যে আছে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র। ফুলকা রন্ধ্র, ফুলকার কাজ কি বলতো, মাছের যে কানকোটা আছে না, ওই কানকো ঢেকে রাখে, মানে কান ঢেকে রাখে, তাই না? তাহলে এখানে থেকে 5 থেকে 7 জোড়া, এখানে থাকে 1 জোড়া, এইখানে থাকে 1 জোড়া। তাহলে দেখো 4টা বৈশিষ্ট্য বললাম। আর এছাড়া বায়ুথলি বা পটকা থাকবে, এটা তোমরা জানো, এটা পড়ার দরকার নাই। এখন মাছের নাম জানতে হবে, কোনটা কোন জায়গার মাছ। কন্ট্রিকথিসের উদাহরণ কি বলো তো, যেগুলো তোমরা অনেক কম জানো বা সমুদ্রে থাকে, কম দেখো আর কি। যেমন হাঙর মাছ, এই হাঙর মাছ কিন্তু এখানের কন্ট্রিকথিসের। তাহলে এই হাঙর, হাঙর, করাত মাছ, করাত মাছ। তারপর তোমার ওই যে রেড ফিশ, খুব বিষাক্ত, রেড ফিশ। তারপর স্টিং রে, স্টিং রে, এরা সবাই হচ্ছে কন্ট্রিকথিস। হাঙর, করাত মাছ, রেড ফিশ, স্টিং রে। আমরা যেগুলো খাওয়া দাওয়া করি যেসব মাছ, সবাই হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি মোটামুটি।
96% মাছ, কত পার্সেন্ট মাছ? 96% মাছ হচ্ছে এই পর্বের, এই শ্রেণীর। 96%, অর্থাৎ রুই, কাতলা, ইলিশ, বোয়াল, কই, টাকি, ফাকি, যাটা যত তুমি নাম জানো মাছের, সবাই মোটামুটি এখানের। সার্কপটেরিজি, এইটা হলো লাং ফিশ গুলো আছে না, সমুদ্রের মধ্যে থাকে, এই লাং ফিশ গুলো ও সিলাকান্ত মাছ, সিলাকান্ত মাছ, এই মাছগুলো হচ্ছে সার্কপটেরিজির মধ্যে। তাহলে তুমি অ্যাক্টিনোপটেরিজিটা, তোমাকে প্রশ্ন আসবে যে কই মাছ কোন জায়গার, কোন কোন শ্রেণীর, টাকি মাছ কোন শ্রেণীর, হাঙর মাছ কোন শ্রেণীর, রেড ফিশ কোন শ্রেণীর, লাং ফিশ কোন শ্রেণীর, এরকম প্রশ্ন আসে। তোমার হচ্ছে এইচএসসি তেও আসে, অ্যাডমিশনেও আসে। তাহলে এগুলো মনে রাখতে হবে। আর প্রথম দিকের যে বৈশিষ্ট্যগুলো ছিল, ইউরো করাটা, সেফালা করাটা, এগুলো পরে পড়বো আমরা, মানে পরের ক্লাসে। আজকে আমি শুধুমাত্র এই মাছটুকু নিয়ে কথা বললাম। এটা সহজ, মনে রাখা সহজ, ঠিক আছে? আজকে আর তেমন কথা বললাম না। আজকে এই পর্যন্তই থাকলো। কালকে আমরা কেমিস্ট্রি ক্লাস নিব। ভাইয়া লাস্ট মাছটার নাম কি? কোনটা? ওই যে লাংফিশ। সবার লাস্ট এটাতে, না না এরপরেরটা। সিলাকান্ত মাছ, সিলাকান্ত। দন্তের সহকারে সি, লয়কারে লা, কয়কারে কা, দন্তান্নর সাথে থ, সিলাকান্ত। আচ্ছা, কালকে আমরা কেমিস্ট্রি পড়বো। এখন তোমরা কেমিস্ট্রির কিন্তু যেগুলো সৃজনশীলের জন্য আমাদের লাগবে, আমরা কিন্তু মোটামুটি সব ধরনের টাইপের অঙ্ক করাইছি। এখন তোমরা কালকে অবশ্যই ক্লাসে আসার আগে ওইগুলো দেখে আসবা। কালকে আমরা শুধুমাত্র সৃজনশীল সলভ করব, শুধুমাত্র সৃজনশীল 10 থেকে 15টার মতো সৃজনশীল সলভ করব। এবং ইনশাল্লাহ এইখান থেকে তোমাদের সবগুলো কমন থাকবে, এইচএসসি তে হোক আর তোমাদের একাডেমিকে হোক। ভাইয়া বেশ, কবে পরীক্ষা? এই কারেন্ট গেছে গা। টাইপের আছে, সলভ করে সেখান থেকে আমরা সৃজনশীল সলভ করব। আর চলো শুনি, ট্রাই করব, ঠিক আছে? ট্রাই করব কালকে এই সৃজনশীল ম্যাক্সিমাম শেষ করে দেবো। আর যদি তুমি হচ্ছে টাইপ গুলো না দেখে আসো, তাহলে কিন্তু সৃজনশীল গুলো ধরতে পারবো না। বুঝছো? যেহেতু কারেন্ট চলে গেছে, তাই আমি ভয়েসে বলে দিলাম।